সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করো। আশা রাখি তোমরা প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা প্রত্যেকেই খুব ভালো করে জানো আমি তোমাদেরকে যে পেপারটি পড়িয়ে থাকি সেটি হলো বাংলাদেশ পলিটিক্স, ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস। তো এই পেপারটি পড়াতে গিয়ে যেটা হয় যে আমি প্রায় প্রতি ক্লাসেই তোমাদেরকে কমন কিছু কথা বলে থাকি যে এই পেপারের যে বিষয়বস্তুগুলি, এই বিষয়বস্তুগুলি আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। কারণ আমরা প্রত্যেকেই এই দেশে জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশে বেড়ে উঠেছি এবং এই দেশের যে রাজনীতি আমরা যে অনেক সময় বলে থাকি যে আমি তো রাজনীতি করি না, কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু আমরা এই রাজনীতির সঙ্গে যুক্ত, আমরা এর বাইরে নয়। তো এই যে টপিকগুলি আমরা একদম ছোটবেলা থেকে একদম যতদিন বাঁচবো ততদিন আমরা এই বিষয়গুলির সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হয়ে থাকি। তো আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের মতো একটা সাবজেক্ট, একটা সমৃদ্ধ সাবজেক্ট পড়ার সৌভাগ্য আমাদের হয়েছে, তো এই সাবজেক্টের একটা অন্যতম পেপার হচ্ছে এই বাংলাদেশের রাজনীতি। কারণ আমরা অনেক পেপার আমরা পড়ে থাকি রাষ্ট্রবিজ্ঞানে, সেই প্রথম বর্ষ থেকে একদম মাস্টার্স পর্যন্ত। এই পেপারগুলির মধ্যে বিভিন্ন পেপার বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই পেপারটি হলো আমাদের একদম শেকড়ের যে বিষয়বস্তুগুলি, একদম আমাদের দেশটা কোথা থেকে কিভাবে উদ্ভূত হলো, কিভাবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিল, সেই জায়গা থেকে আজকের বাংলাদেশ, এই 1971-এর 16ই ডিসেম্বর এত কাঙ্ক্ষিত আমাদের যে বিজয় ছিল, সেই বিজয় গাথা আমরা কতটা ধরে রাখতে পেরেছি, বা আমরা কতটা এত প্রাণের বিনিময়ে যারা এই দেশের জন্য ত্যাগ করলেন বিভিন্নভাবে, এখনো অনেকেই পঙ্গুত্ব বরণ করে আছেন, অনেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাদের যে পরিবারের অন্যান্য সদস্য যারা বেঁচে আছেন তাদের যে সংগ্রাম, এই সংগ্রামও কিন্তু আমাদের বিজয়ের একটা ত্যাগ হিসেবে পরিলক্ষিত হয়ে থাকবে। কারণ তারা ওইভাবে ওই 7ই মার্চের ওই সম্মোহনী নেতার ভাষণে সম্মোহিত হয়েই কিন্তু তারা যার যা কিছু ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে জায়গা করে দিয়েছে। তো এই যে আমাদের বিজয় গাথা, এই যে আমাদের গৌরব গাথা, এই বিষয়গুলি যদি আমরা না জানি, কোনো মানুষ যদি তার জন্মের ইতিহাস না জানে, আমরা জানি অনেক অনাথ আশ্রম আছে, অনেকেই বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে জানে না, অনেক দুর্ভাগ্যের কথা, তার জন্ম কোথায়, তার জন্মদাতাকে, জন্মদাত্রীকে। ঠিক তেমনি আমরা যদি আমাদের দেশের একদম শেকড়ের কথা না জানি, বিজয়ের কথা না জানি, ইতিহাস না জানি, যুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের সম্পর্কে না জানি, তাহলে আমরাও কিন্তু একদম শেকড়বিহীন একটা মানুষ বা গাছ হিসেবে নিজেকে পরিগণিত করতে হবে। কারণ শেকড় ছাড়া যেমন একটা গাছ বেশি দিন টিকে থাকতে পারে না, ঠিক তেমনি রুট ছাড়া কোনো মানুষও বেশি দিন টিকে থাকতে পারে না। কাজে যে মানুষের ফাউন্ডেশন বা ভিত্তি বা শেকড় যত মজবুত, সেই মানুষ কিন্তু তত বেশি শক্তিশালী। যেমন আমরা বলতে পারি, একটা সিলি উদাহরণ দিয়ে, সহজ উদাহরণ দিয়ে, একটা বিল্ডিং তৈরি করার সময় যদি তার ফাউন্ডেশন মজবুত না হয়, তাহলে অল্প যে কোনো বিপর্যয় সেটা হেলে পড়তে পারে, কিন্তু সেটা যদি ফাউন্ডেশন স্ট্রং হয় তাহলে কিন্তু অনেক আশেপাশের বিল্ডিং পড়ে যাবে, কিন্তু ওই বিল্ডিংটা পড়বে না। তো আমরা এই যে একটা কার্যক্রমের মধ্যে আছি, যে একটা দেশ, আমাদের সারা বিশ্ব এখন একটা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রায় 2 বছর যাবত। এর মধ্যেও যদি আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু দায়িত্ব, আমাদের যতটুকু কর্তব্য, শুধু আসলাম পৃথিবীতে, আলো বাতাস প্রকৃতি সব কিছু আমরা গ্রহণ করলাম, শুধু নিয়েই গেলাম, বিনিময়ে কি দিলাম, এই চিন্তা যদি, হিসাব যদি এখনই আমরা না করি, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। কারণ আমরা তাকিয়ে আছি তোমাদের দিকে, এই প্রজন্ম
আজ পর্যন্ত যত ইতিহাসে যত ধরনের আন্দোলন হয়েছে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ অব্দি সব জায়গায় নেতৃত্ব দিয়েছো তোমরা। কাজে মানে বিদ্রোহী কবি থেকে শুরু করে সমস্ত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই বলে গেছেন যে এই যৌবনকালটা হলো, এই সময়টা হলো কিছু দেয়ার। তারুণ্যই বিজয় নিয়ে আসে, তারুণ্যই অন্যায়ের প্রতিবাদ করে। কাজে তোমরা যদি নিজেদেরকে মানসিকভাবে শক্তিশালী করো, বিভিন্ন জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করো, জ্ঞান হলো শক্তি। কোনো বিষয় সম্পর্কে তোমার যদি দৃঢ় জ্ঞান থাকে, ভালোভাবে একটা জিনিস রপ্ত করতে পারো, এটা তোমার কাছ থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। তুমি একটা ভালো পোশাক পরো, যা দামি যা কিছু ইউজ করো, সেগুলো বাইরে থেকে সবাই ছিনিয়ে নিতে পারবে, কিন্তু তোমার ভেতরে যে অর্জিত জ্ঞান, সেটা কেউ কোনোদিন নিতে পারবে না। এটাই তোমার অমূল্য সম্পদ। তা আমি বলবো যে তোমরা এখনো যারা মনের কষ্টে আছো যে আমাদের মাস্টার শেষ হয়ে যাচ্ছে, কবে কি হবে, হতাশা থেকে বের হয়ে আসো, বাস্তববাদী হও। তুমি যদি দুশ্চিন্তা করে কোনো ফল বয়ে আনতে পারতে, আমি বললাম তোমরা বসে বসে অনেক সময় ধরে দুশ্চিন্তা করো, কিন্তু দুশ্চিন্তা আসবে, এটা খুব স্বাভাবিক। আমি কেন, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যাকে দুশ্চিন্তা কোনো না কোনোভাবে কখনো কেউ গ্রাস করেনি। যদি কেউ বলে এটা পুরোটাই মিথ্যে কথা। কিন্তু বিষয় হলো, কে এই দুশ্চিন্তাকে সুচিন্তায় পরিণত করতে পারে, তার কর্মশক্তি দিয়ে, তার জীবনশক্তি দিয়ে, তার বিশেষত্ব দিয়ে, তার বিশেষ ক্ষমতা দিয়ে। তো এই বিষয়গুলি তোমরা ব্যক্তিগত জীবনে মনে রাখবে এবং শিক্ষা জীবনে এটাকে কাজে লাগাবে। কাজে গদবাধা তোমরা যদি ক্লাস নাও নেই, তোমরা এই সুন্দর করে বই বের করে পড়ে সাজেশন দিয়ে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে সব কিছু। তোমরা দেখো যে এই জীবনধর্মী যে বিষয়গুলি আমাদের সমাজের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে, আমাদের রাষ্ট্রের সঙ্গে যে বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত, আমি বলবো এগুলোর সঙ্গে একটু নিজের ভেতরের যে মাধুর্য, সৌন্দর্য, আগ্রহ, ভালোবাসা সব কিছু মিশ্রণ ঘটিয়ে বিষয়বস্তুগুলিকে একটু আয়ত্ত করো, একটু পড়াশোনা করো, এগুলিকে জানার চেষ্টা করো, ভালো কিছু সঙ্গে থাকো, এবং এর মধ্যে থেকে তোমাদের আগামীতে যে চাকরির পরীক্ষায় তোমরা বসবে, কোনোভাবে এই বিষয়গুলি তোমাদের কাজে লাগবে। আমি তোমাদেরকে গত ক্লাসেও যখন সংবিধান পড়াই একদম টু দ্য পয়েন্টে বলে দিয়েছি, কোনো না কোনো কোশ্চেন থাকবে। এবং এই যে আজকের টপিকটা, এই টপিকটা যদি মনে করো সরাসরি তোমাদের এখান থেকে কোশ্চেন আসলো না, তাতে কিচ্ছু যায় আসে না। এমন কোনো না কোনো কোশ্চেন থাকবে যেটা আনসার করতে গেলে এই বিষয়বস্তুর কোনো না কোনো বিষয়কে তুমি কাজে লাগাতে পারবে। তোমার যদি একটা বিষয় সম্পর্কে অনেক জানা থাকে বিস্তারিতভাবে, তুমি জিনিসটাকে কিন্তু যেভাবে প্রশ্নের উত্তর যাবে সেইভাবে সেটাকে ছোট করে প্রশ্নের আঙ্গিকে তুমি উত্তরটা রেডি করতে পারবে। কিন্তু যদি তুমি জানোই একটু, সেটাকে তুমি বিস্তারিতভাবে কিভাবে লিখবে, এটা সম্ভব না। কাজেই আমি বলবো যে যেটা পাস্ট ইজ পাস্ট, একটা মুহূর্ত আমরা জীবনে অ্যাড করতে পারবো না, কিন্তু যে সময়টুকু আছে তোমরা এই বিষয়গুলিকে একটু ভালোবাসা অ্যাড করে পড়বে। এবং এটা এমন সুন্দর সুন্দর টপিক, এমন সুন্দর সুন্দর বিষয় যে এটা কঠিন কিচ্ছু না, শুধু একটু মনোযোগ, শুধু একটু একাগ্রতা, শুধু একটু ভালোবাসা। তো দেখো আজকের যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট, একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ। এই যে আমাদের দেশ বাংলাদেশ, কত কাঙ্ক্ষিত 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। তাহলে তুমি চিন্তা করো কেন এই দেশে অস্থিতিশীলতা, ইনস্ট্যাবিলিটির মতো একটা বিষয় থাকবে। কারণ আমরা তো এটা আমাদেরকে কেউ উপহার দেয়নি, আমরা এমনি এমনি পেয়ে যাইনি, অনেক কষ্টের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে যদি আমি কিছু পাই, সেটাকে তো আগলে রাখা, সেটাকে ভালো রাখা, সেটা উত্তর উন্নতি স্বাধীন করা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই কি কি কমন ফ্যাক্টর কাজ করে এই এরিয়াটাকে, এই পলিটিক্সকে অস্থিতিশীল করার জন্য, সেই বিষয়গুলি আমরা আলোচনা করব। খুব সহজ বিষয়, কিন্তু আমি তোমাদেরকে 2-3টা বিষয় বলে নিই। যে এখানে আমি 15টা পয়েন্টস লিখেছি, তোমরা যদি ক্লোজ করে দেখতে পারো। এগুলি এমন কিছু আহামরি না, তোমরা সব বইতেই এসছে, তোমরা তো নোট বইটি পড়ে থাকো, যে এগুলি কমন কিছু বিষয় আমি আমার মতো করে একটু চেঞ্জ করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলিকে আমি সাজিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করো যে
এতগুলি পয়েন্টস তোমাদের পক্ষে লেখা সম্ভব না। তোমরা 12টা পয়েন্টসই একটা স্ট্যান্ডার্ড উত্তর কোশ্চেনের জন্য, যেভাবে আমাদের কোশ্চেন যে মানে মানবন্টন যেটা থাকে সেটার জন্য 12টা থেকে 14টা দিলে ভালো হয়। এখন তুমি যদি মনে করো যে না আমি এই 14টা পয়েন্ট আমার দ্বারা লেখা সম্ভব না, আমি 12টাই লিখবো, তাহলে তুমি 12টার মধ্যেই থাকো। কিন্তু আবার যদি কেউ মনে করো যে না আমি তো অনেক দ্রুত লিখতে পারি, আমি এর চেয়ে বেশি পারবো, তবে একই বিষয় যেন পুনরাবৃত্তি না ঘটে। আমার মনে হয় যে 15টার বেশি তোমাদের পয়েন্টস লেখার কোনো ধরনের কোনো কারণ নেই, যে সে যত স্পিডি হোক না কেন, যত দ্রুতই লিখতে পারো না কেন। কারণ এই পয়েন্টগুলি শুধু তোমাদের লিখলে হবে না, এই পয়েন্টগুলিকে তোমাদের ব্যাখ্যা করতে হবে। যে প্রত্যেকটা পয়েন্টকে তুমি যদি ইম্পর্টেন্ট বিষয়গুলিকে, বা এখানে যদি কোনো ডাটা থাকে, কোনো ধরনের কোনো উদাহরণ থাকে, সেই বিষয়গুলিকে তুমি এখানে তুলে ধরে বিষয়গুলিকে, বিষয়বস্তুগুলিকে একদম ক্লিয়ার করতে পারো। ক্লিয়ার কনসেপ্ট যে তোমার, সেটা যেন আমরা উত্তর দেখলেই বুঝতে পারি। আরেকটা বিষয় হয়ে থাকে যে তোমার পয়েন্টসের পেছনে ছোট একটা পয়েন্টকে ভেঙে 2টা 3টা 4টা করে মানে কতগুলি পয়েন্ট লিখলে এটা তোমাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু একটা আমরা যখন খাতা দেখি, আমরা যখন এক্সামিন করি, তখন আমাদের কাছে মনে হয় খাতাটা হাতে নিলেই যে লেখার মানটা দেখলে বা দুই একটা পয়েন্টসের বিষয়বস্তুটা কতটা তুলে ধরতে পারো, তখন কিন্তু আমাদের একটা মানে এই শিক্ষার্থীর মানে ধারণ ক্ষমতা বা তার যোগ্যতা সম্পর্কে আমাদের একটু আইডিয়া হয়ে যায় খাতা দেখতে দেখতে। কাজেই তোমাদের মাথায় রাখতে হবে, যিনি তোমার খাতাটা দেখবেন, নিরীক্ষণ করবেন, তিনি তোমার চেয়ে একটু বেশি জানেন। কাজেই ফাঁকি দেওয়ার এখানে কোনো ধরনের কোনো সুযোগ নেই। কাজে আমি বলবো যে পয়েন্টস তোমরা একটু কম লিখে বিষয়বস্তুকে ভালোভাবে পরিষ্কারভাবে কতটা তুলে ধরতে পারো অল্প কথায়, মানে তোমাদেরকে একটা পয়েন্টসের 1 পাতা লেখার দরকার নেই, বিষয়বস্তুকে তুলে ধরো। আমি একটা উদাহরণের সাথে বোঝাচ্ছি। এখন দেখো যে আমি যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণসমূহ লিখেছি পয়েন্টসগুলি, এগুলি একটু রিড আউট করছি, তোমরা একটু মন দিয়ে শোনো, এবং আমি চাইবো এই ক্লাস করতে করতে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। প্রথম যে কারণটা লিখেছি, দলীয় কোন্দল, ক্ষমতাসীন দলের অনমনীয়তা, রাজনৈতিক আদর্শের অনুপস্থিতি, অকার্যকর সংসদ, সুস্থ গণতান্ত্রিক চর্চার অভাব, স্বজনপ্রীতি এবং দুর্নীতি, অভ্যন্তরীণ কোন্দল, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, অর্থনৈতিক সংকট, বহিঃশক্তি চক্রান্ত, রাজনৈতিক দলের আধিক্য, প্রতিহিংসার রাজনীতি, নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, সংহতি সংকট, সম্মোহনী নেতৃত্বের অভাব এবং বিবিধ। যেটা আমি বলছিলাম, এত কাঙ্ক্ষিত আমাদের একটা দেশ, সেই দেশে এখন স্থিতিশীল রাজনীতি থাকবে এবং আমরা আস্তে আস্তে উন্নতির দিকে এগিয়ে যাব, এটাই আমাদের আদর্শ হওয়ার কথা ছিল। এবং বাংলাদেশের রাজনৈতিক আদর্শই হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। দেখো এই কথাটা দিয়ে আমরা কি বুঝি? উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা মানে উদারতা। উদারতা বলতে কি বুঝি? মনটাকে বড় করা। আমরা বলি না যে ও খুব ছোট মনের, মনটাকে আমরা কি করতে পারি? আমাদের কখনো কারোর প্রতি হিংসা আসলে, কোনো খারাপ অনুভূতি কাজ করলে আমরা আকাশের দিকে তাকাতে পারি যে আকাশ আমায় শিক্ষা দেয় উদার হতে ভাই। এই এত উদার, এত সুন্দর, এই উদারতার শিক্ষা আমরা নিতে পারি। তো রাজনৈতিক ক্ষেত্রেও কি হতে পারে, সেই উদারনৈতিক আদর্শটা কিভাবে আমরা চর্চা করতে পারি? উদারনৈতিক আদর্শ চর্চা করতে পারি এইভাবে। একটা জিনিস দেখো, বাংলাদেশ বহু দলীয় গণতান্ত্রিক দেশ, এখানে অনেক রাজনৈতিক দল আছে। মূলত দুটো রাজনৈতিক দলই বাংলাদেশকে প্রথম থেকে এই পর্যন্ত শাসন করে আসছে, মানে ক্ষমতায় থাকছে। তো এদের মধ্যে যদি রাজনৈতিক সুস্থ চর্চাটা থাকতো, তাহলে যে দল যখন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো নির্বাচনের মধ্য দিয়ে, সেই ক্ষমতাসীন দলের টার্গেট হবে যে আমি এমন কার্যক্রম, ভালো কাজ করব, জনগণের এমনভাবে সেবা করব, এমন উন্নয়নমূলক কাজ করব যেন পরবর্তীতে দেশের মানুষ আমাদেরকেই আবার নির্বাচিত করে। অপরদিকে যে দল বিরোধী দলের ভূমিকায় আছে, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো যে দল বিরোধী দলে আছে সেই দলের টার্গেট হবে আমরা কেন হেরে গেলাম। হেরে যাওয়ার পেছনে কারণগুলিকে তারা খুঁজে বের করবে এবং সেই কারণগুলিকে তারা দূর করার জন্য এই 5টা বছর কাজ করবে।
এমনভাবে কাজ করবে, এমনভাবে তাদের রাজনৈতিক আদর্শটা মানুষের মধ্যে আনাচে কানাচে ছড়িয়ে দিবে, তাদের মধ্যে আশার সঞ্চয় করাবে যে আমাদেরকে একবার সুযোগ দাও, আমরা তোমাদের পাশে আছি, আমরা পাশে থাকবো এবং দেশের ভালো করার জন্য আমরা আমাদের সবটুকু দিব। এইভাবে যদি আমরা দেখি তাহলে কি হবে, দুই দলেরই টার্গেট কিন্তু এক। তাহলে দুই দলেরই মূল ফোকাস পয়েন্ট হচ্ছে জনগণ। জনগণ হচ্ছে মানুষ, মানুষের ভালো করা, মানুষের কল্যাণ করা, মানুষের মঙ্গল করা, মানুষ যে অবস্থায় আছে তাদেরকে আরেকটু বেটার লাইফ দেওয়া, বেটার মানে উন্নত জীবন যাতে তারা যাপিত করতে পারে, কেউ যাতে না খেয়ে থাকে, কেউ যাতে অশিক্ষিত না থাকে, কেউ যেন কষ্টে না থাকে, এই বিষয়গুলোকে নিশ্চিত করা। তো দুই দলের মধ্যে যখন এই ধরনের একটা প্রতিযোগিতা কাজ করবে তখন কিন্তু আলটিমেটলি জনগণ উপকৃত হবে, পাশাপাশি দেশ উপকৃত হবে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু মানে কি হয় যে দেশের উন্নতি হয়, কিন্তু আমরা বাস্তবিক অর্থে দেখতে পাই ঠিক এর উল্টো চিত্র। এই উল্টো চিত্র, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, একটা একটা বেশি শক্তি কাজ করে যে আমরা তো এখন ক্ষমতায় আছে, আমাদের পাইকে। আর বিরোধী দলের যে রাজনৈতিক দল থাকে তারা সর্বক্ষণ এই সরকারি দলের ভুল নিয়ে, সমালোচনা নিয়ে তারা পড়ে থাকে। এরা যত ভালো কাজই করুক তারা কোনো কাজ চোখে দেখতে পারে না, এবং তারাও বিরোধী দলের কোনো সমালোচনাকে সরকারি দল ভালোভাবে নিতে পারে না। মানে এটা উভয় সংকট একটা বিষয়। তো এখানে দলীয় কোন্দলেই যেটা নিজের দলের মধ্যে, এখন আমার যদি ঘরের মধ্যে অশান্তি থাকে, তোমরা 4-5 ভাই বোন সারাদিন ঝগড়াঝাটি যাই কিছু হোক, তোমাদের যদি ঘরের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হয় তখন তো প্রতিবেশী তোমাদেরকে ফেরাতে আসবে, তোমাদেরকে বিভিন্নভাবে তোমাদেরকে সহযোগিতার নাম করে কোন্দলের সৃষ্টি করে দেবে, একজনের সাথে আরেকজন আরেকটু লাগিয়ে দেবে, যা তোরা মনে মনে বলবে, যা তোরা যত পারে আরও ঝগড়া করে। আর যদি উল্টোটা হয়, তোমাদের মধ্যে সুন্দর একটা মজবুত একটা সম্পর্ক থাকে, তাহলে কিন্তু বাইরের কেউ এসে তোমাদেরকে সমীহ করা ছাড়া কথা বলতে পারবে না, সাহসী পাবে না, ওরে বাবা ওদের যে সম্পর্ক, এখানে নাক গলানো যাবে না। কাজেই এই বিষয়গুলিকে তোমাদেরকে আমরা যদি নিজেদেরকে বুঝি, ভালো চাই, দেশের উন্নতি করতে চাই, তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোকে সেইভাবে আদর্শের ভিত্তিতে কাজ করতে হবে। দলীয় কোন্দল গেল, ক্ষমতাসীন দলের অনিয়মিত রাজনৈতিক আদর্শ অনুপস্থিতি, যে কথাগুলো আমি এতক্ষণ বললাম। অকার্যকর সংসদেও কি হয়, যে ধরনের মানে নীতি আদর্শ নিয়ে বা যে আইন কানুন প্রক্রিয়া করার জন্য বা যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট আইন প্রণয়ন করার জন্য যখন সংসদ কার্যকরী হয়, তখন বিভিন্নভাবে বিরোধী দলকে অকার্য করার একটা চেষ্টা নিয়মিত চালিয়ে যায়, অনুপস্থিত থাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। এবং কোনো ধরনের যদি সহযোগিতা সরকারের পক্ষকে করা না হয়, তখন কিন্তু সংসদটা যে অর্থে কার্যকরীভাবে কাজ করার কথা, সেই মানে সুফলটা আমরা পাই না আর কি। আমাদের বিভিন্নভাবে এই সুফল থেকে সরে যেতে হয়। সুস্থ গণতান্ত্রিক চর্চা, যেটা বলি যে এই কথাগুলি একটু আগে বললাম, অভ্যন্তরীণ কোন্দল হলে ভেতরে যদি সমস্যা থাকে আমরা কিভাবে মানে ভালো কিছু করব। স্বজনপ্রীতি এবং দুর্নীতি, আমাদের এটা তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে, যে আমরা যখনই যে দল ক্ষমতায় যায় তখনই আমরা চেষ্টা করি তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত, যা কাকে কতটুকু সুবিধা দেওয়া যায়। এবং দুর্নীতির তো কথাই নেই, মানে একদম যে খাবার খেয়ে আমরা বাঁচি, যে ওষুধ আমরা অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য যে ওষুধ খাই, সেই ওষুধ, সেই খাবার পণ্য, সেই দুধ, ডিম, মাছ, সবজি, ফল, সব কিছুর মধ্যে ভেজাল। মানে এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে কষ্টের আর কোনো কিছু হতে পারে না। আমরা একটা প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ভেজাল খাবার দিয়ে, ভেজাল ওষুধ দিয়ে, সর্বক্ষেত্রে দুর্নীতি, সর্বক্ষেত্রে ভেজাল। এই বিষয়গুলিকে যদি আমরা এখনই এই মুহূর্তে পদক্ষেপ নিয়ে না থামাই, তাহলে আমাদের যে কি হবে, আমাদের এত কাঙ্ক্ষিত স্বাধীনতা কোথায় গিয়ে এটা ঠেকবে আমরা জানি না। কাজেই মানে শুধু আমরা কারণ করবো না, এটা কিভাবে দূর করা যায় সেটাও আমাদেরকে জানতে হবে। তারপর অভ্যন্তরীণ কোন্দলের কথা বললাম, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা তো লেগেই থাকে,
যে আওয়ামী লীগের মধ্যে অনেকগুলি গ্রুপ থাকে, বিএনপির মধ্যে অনেকগুলি গ্রুপ থাকে। ছাত্র রাজনীতি তোমরা জানো যে এই কীরকম দলীয় কোন্দল হয়, হলগুলিতে কী পরিস্থিতি দাঁড়ায়, কীভাবে এক একটা রাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়ে যায়। এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, অর্থনৈতিক সংকট, ভবিষ্যতের চক্রান্ত, রাজনৈতিক দলের আধিক্য, প্রতিহিংসার রাজনীতি, নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, সংহতির সংকট, এই যে বিষয়গুলি দেখো, রাজনৈতিক দলের আধিক্য। আমাদের একটা ছোট্ট দেশ, এখানের মতো দেশে প্রায় 40টা রাজনৈতিক দল, এটা অতিরিক্ত এত দূরে, কিন্তু এগুলি তো পারমিশন পাচ্ছে, রাজনৈতিক দল গঠন করছে, বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। প্রতিহিংসা, হিংসা, হিংসা আমাদের তো আমরা জানি যে আমাদের প্রতিটা ধর্মেরই সারমর্ম এক, যে হিংসা জিনিসটা অত্যধিক খারাপ। এই প্রতিহিংসা রাজনীতি, আজকে ও এতটা করলো, ঠিক আছে, আজকে ও 10 দিন হরতাল দিছে, মাসের মধ্যে আমি 20 দিন দিই। আজকে ও এই খারাপ কাজটা করছে, এই রাজনীতি আওয়ামী লীগ, আমি বিএনপি এই কাজটা করি, আমি বিএনপি এই কাজটা করছে, আওয়ামী লীগ বলবে যে আমাদেরকে আরো বেশি মানে অ্যাকশনে যেতে হবে। এই যে প্রতিহিংসা, কে বড়, কে হেরে গেল, কে জিতে গেল, এই প্রতিহিংসা রাজনীতিটাই আমাদের রাজনৈতিক একদম মানে সবচেয়ে বেশি ক্ষতি করছে। তারপর নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি, যেটা আমরা দেখি, রাজনৈতিক সংস্কৃতিটাকে, রাজনৈতিক সংস্কৃতিটাও একটা বহমান প্রক্রিয়া। সেই সংস্কৃতি আমাদের একটা দেশের সংস্কৃতি হচ্ছে সেই দেশের মান, প্রাণ, একটা ভাষা, সাহিত্য, সঙ্গীত, বিভিন্ন কিছু মিলে যে আমাদের সাংস্কৃতিক চর্চা, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য বাংলাদেশের, এটা সারা বিশ্বে সমাদৃত। এই সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা কোনোভাবেই ছোট হতে দিতে পারি না। কিন্তু বিভিন্নভাবে রাজনৈতিক এই বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এই কারণে অকারণে আমাদের এই সাংস্কৃতিক অপসংস্কৃতি মানে তৈরি করে রূপান্তরিত করে ফেলে। বিভিন্ন দেশের মানে অপসংস্কৃতি, মানুষ তো সাধারণত ভালো মন্দ দুটোর মধ্যে কিন্তু মানুষকে সবসময়, স্বভাব মানুষের একটা সহজাত প্রবৃত্তি, ভালো যে খারাপটা বেশি মানুষকে আকর্ষণ করে। তো আমার কাছে যদি তোমাদের সামনে যদি সব কিছু ভালো মন্দ দুটাই যদি ওপেন হয়ে যায়, তো নিজেকে সংযত করে ভালোটার দিকে নিজেকে স্থির রাখাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। কাজে আমাদেরকে খারাপের প্রতি খারাপ মানে ভাবে এটাকে ট্যাকেল করতে হবে, এটা যাতে সংস্কৃতির, আমাদের সুস্থ সংস্কৃতির ধারাকে ব্যাহত করতে না পারে, সেই জন্য কিন্তু আমাদেরকে নিরন্তর কাজ করে যেতে হবে। এবং আরেকটা যেটা হয় যে রাজনৈতিক দলের নেতাদের যে নেতৃত্বে সম্মোহনী নেতার যে অভাব, আগে কি ছিল, একজন নেতার পিছনে অসংখ্য মানে তার শরীর বলো, তার শিষ্য বলো, কি করতো, মানে আদর্শ ধরে নেতার পেছনে থাকতো, তাকে অন্ধের মতো, আমরা যদি বঙ্গবন্ধুর দিকে তাকাই, তাকে অন্ধের মতো তাকে ভালোবাসতো, অনুসরণ করতো। তার এক আঙ্গুলি হেলনে দেশের সমস্ত কিছু মানুষ ঝাঁপিয়ে পড়েছে। ওই নেতৃত্বের বড্ড অভাব এখন। ওই নেতৃত্ব আমরা চাই, যারা নাকি আমাদের এই ছাত্র সমাজকে অপব্যবহার করবে না। বিভিন্ন ধরনের যারা ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে কী করে, এই ছাত্রদেরকে তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত করে ফেলে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী যারা, কারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, দেশের সব মেধাবী সন্তানেরা, এই মেধাবী সন্তানদের মধ্যেও গিয়ে যখন রাজনীতিতে ঢুকে যায়, তখন কিন্তু মানে তারা কিন্তু স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম সেটা বেশিরভাগ ক্ষেত্রেই শেষ করতে পারে না। আমরা ছাত্র জীবনে এটা দেখে এসেছি, তোমরাও দেখছো, আমরা একটু বেশি দেখেছি। এটা হয় যে একটা বার তোমরা যদি একটু ভেবে দেখো বা বাস্তব চিত্রটা দেখো, তাহলে বেশিরভাগ যারা আমাদের শীর্ষস্থানীয়, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা আমাদের যে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের সন্তানেরা কিন্তু বেশিরভাগ নেতৃবৃন্দের সন্তানেরা কিন্তু দেশের বাইরে পড়াশোনা করে। আর আমরা যারা খুব সাধারণ মানুষ, আমাদের মেধাবী সন্তানগুলি বাইরে যাওয়ার আমাদের সুযোগের অভাবে ওরা কিন্তু দেশের নিজের যোগ্যতা দিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা যেগুলোকে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বলতে, সেখানে পড়ার সুযোগ পায়। এইখানে পড়ার সুযোগ পেয়েও একটা মানে কতটা দুঃখজনক যে একটা বিশ্ববিদ্যালয় থেকে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক কষ্টের পরে, অনেক কম্পিটিশনের পরে, প্রতিযোগিতার পরে
অনেক ত্যাগ তিতিক্ষার পরে পরীক্ষা দিয়ে যখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয় এবং সেই শিক্ষার্থী যখন তার পড়াশোনা শেষ না করে অন্যদিকে নিজের জীবনটাকে নিয়ে যায়, তখন সেই পরিবারটার অবস্থা কি হয়, বা শিক্ষার্থী যখন সে বুঝতে পারে যে না আমি ভুল করেছি, তখন তো তার ফিরে আসার কোনো পথ থাকে না। এইভাবে যে কত জীবন ধ্বংস হয়েছে, কত শিক্ষার্থীর মানে পরিবার ধ্বংস হয়েছে, সেটা তোমরা নিজেরাই একটু বিবেচনা করো। কাজেই আমাদেরকে সচেতন হতে হবে। এখন সময় এসছে, আগে নিজেকে ভালোবাসবো, অবশ্যই আমি দেশকে ভালোবাসবো, কিন্তু আমি যদি আমাকে তৈরি করতে না পারি, আমি যদি আমার পায়ের নিচের মাটি শক্ত করতে না পারি, আমি আমার পরিবারের পাশে কিভাবে দাঁড়াবো, আমি আমার দেশের পাশে কিভাবে দাঁড়াবো? কাজেই এই ক্ষেত্রে আমাদেরকে একটু স্বার্থপর হতে হবে। এই বিষয়গুলি যে অস্থিতিশীলতা, আমরা খুব সহজভাবে বিষয়গুলিকে বোঝার চেষ্টা করলাম যে অস্থিতিশীল রাজনীতি আমাদের কখনোই কাঙ্ক্ষিত না, কারণ আমাদের এই রাজনৈতিক যে চর্চা, এটা আমাদের বহুদিনের একটা যাপিত একটা চর্চা হয়ে আসছে, অনেক দিন থেকে আমাদের ধারা চলে আসছে, অনেক মানুষের সঙ্গে যুক্ত, অনেক মানুষের ত্যাগ তিতিক্ষা, ভালোবাসা, জীবনের সমস্ত শ্রম, জীবনের সুন্দর সময়গুলি রাজনীতির পেছনে দিয়ে আজকে দেশটাকে একটা পর্যায়ে নিয়েছে। সেই রাজনৈতিক অঙ্গন কখনোই আমাদের উত্তপ্ত হতে দেওয়া যাবে না, সেটা যাতে স্থিতিশীল থাকে। অস্থিতিশীলতার কারণগুলোকে আমরা যখন ফাইন্ড আউট করলাম, এটাকে জাস্ট আমরা রিভার্স করলে এটা স্থিতিশীল কিভাবে করা যায় একটা আমাদের দেশকে, সেই চর্চা আমাদেরকে করতে হবে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, এবং এটা করতে হবে আমরা যে যেখানে আছি তার যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী। তুমি যদি মনে করো যে আমি শিক্ষার্থী, আমার আবার কি দায়িত্ব, তোমারও অনেক দায়িত্ব, আমার অনেক দায়িত্ব, আমরা প্রত্যেকেই সেই দায়িত্ববোধ থেকে, ওই যে আমি বললাম আমার শেকড় যদি শক্ত না থাকে, আমার যদি শেকড় মানে ফাউন্ডেশন যদি মানে দুর্বল থাকে, তাহলে কিন্তু একটা মানুষ খুব সহজেই হেলে পড়তে পারে। কিন্তু আমাদের শেকড় যদি শক্ত থাকে, আমি যদি আমার দেশের ইতিহাস জানি, আমি আমার সত্যিকার অর্থে আমার দেশকে ভালোবাসি, কাজেই দেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রমের সঙ্গে আমি কখনোই নিজেকে যুক্ত করব না। কাজেই আমরা প্রত্যেকেই সচেতন হব, আমরা আমাদের দায়িত্বটুকু, আমাদের অর্পিত কাজটুকু আমরা ভালোবেসে সচেতনভাবে সেটাকে সম্পাদন করার চেষ্টা করব। আমি আশা রাখি আজকের যে বিষয়টা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং এটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি বললাম যে তোমরা এটাকে খুব সুন্দরভাবে রপ্ত করবে। সরাসরি যদি এই কোশ্চেনটা নাও আসে, তোমরা এই বিষয়বস্তুগুলিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী তোমরা কাজে লাগাতে পারবে। আশা রাখি তোমরা প্রত্যেকেই আমার কথাগুলো মেনে চলবে এবং সেই অনুপাতে তোমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। তো তোমরা যে যেখানেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।